কর্মব্যস্ত আরেকটি দিন কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো অফিস করলেন ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে। সেখানে পদোন্নতিপ্রাপ্ত 2 সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে গেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। দুপুরে পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনাও দেন তিনি। জুলিয়া তানহা রিপোর্ট। গত কয়েকদিনের মতো আরেকটি কর্মব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে গেলেন ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে। প্রথমবারের মতো এই অফিসে গেলে তাকে 3 বাহিনীর প্রধানরা স্বাগত জানান। কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এরপর প্রধানমন্ত্রী যান সচিবালয়ে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কিভাবে কাজ করা যায়। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি। অপর এক বৈঠকে পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালুর বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান তথ্যমন্ত্রী। কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। তথ্যমন্ত্রী জানান কৃষক কার্ডের মাধ্যমে রাষ্ট্রের সাথে কৃষকের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। জুলিয়া তানহা, 71, ঢাকা। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে। সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফার ক্ষমতা বলে এই অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। 12 মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় পাওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ের বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এই সরকারের অগ্রাধিকার আইন শৃঙ্খলা ঠিক করা, পুলিশের সংস্কার ও বাহিনীর মনোবল ফেরাতে সরকার কাজ করবে বলেও জানান মন্ত্রী। শারমিনীরা রিপোর্ট। গেল 18 মাসে মব নামে যে সংস্কৃতি চালু হয়েছে তা কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার। দায়িত্ব নিয়েই গত সপ্তাহে একথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সে কথাই পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আইন শৃঙ্খলা ঠিক করাই হবে সরকারের অগ্রাধিকার। পুলিশের সংস্কার ও বাহিনীর মনোবল বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পুলিশকে সংস্কার করতে চাই, এই ব্যবস্থাকে সংস্কার করতে চাই এবং প্রকৃতপক্ষে তাদের মনোবল বাড়ানোর মধ্য দিয়ে সেই কাজটা করা যায়। আমরা সেই কাজটাই করছি এবং পুলিশের মনোবল যাতে বৃদ্ধি হয়, তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করে। এখন ফ্যাসিবাদীর সময়ে বিভিন্ন কারণে শুধু পুলিশ কেন, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই একটা ধ্বংসস্তূপ থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানদের সাথে বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, রাজনৈতিক বিবেচনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেলে তা বাতিল করা হবে। ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব। রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। বিডিআর হত্যা মামলার পুনঃতদন্ত হবে, এক প্রশ্নের জবাবে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু। শারমিন মীরা, ৭১, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সবাইকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। এদিকে সাক্ষাৎ শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বললেন, বিগত সরকারের প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন দেখতে চান তারা। সুফিয়ান ফারাবি রিপোর্ট। সৌজন্য সাক্ষাতের দ্বিতীয় দিনের শুরুতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা 1:15 থেকে ঘণ্টাব্যাপী বৈঠক হয় তাদের। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। পরে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক সহ ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরাও সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের মিলার বলেন, আইন ও বিচার সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রমের বিষয়ে তাদের আশাবাদের কথা ব্যক্ত করেছেন। So we are looking at this new government to continue with a series of reforms. মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি নতুন সরকার এটা বাস্তবায়নে উদ্যোগ নেবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে ইউর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, মানবিক বিষয়, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে কিভাবে কার্যক্রম এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সৌজন্য সাক্ষাতেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে গেছেন রাষ্ট্রদূতেরা। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক বেনিফিট বা ন্যাশনাল ডিগনিটি বা জাতীয় মর্যাদা, এগুলো এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এছাড়া কূটনীতিকদের কাছে সবার আগে বাংলাদেশ নীতি তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। কারো প্রতি বিদ্বেষ নয়, আইন অনুযায়ী চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ। দায়িত্ব নেওয়ার পর এমন প্রতিশ্রুতি দিলেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি জানান, অপরাধীদের কোনো ছাড় নয়, নিরপরাধ কাউকে হয়রানিও করা হবে না। আর সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আশ্বাস দিয়েছেন, জুলাই গণহত্যার বিচার এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার। বিস্তারিত দেখুন মাইনুল মারুফের রিপোর্টে। সহস্রাধিক মানুষের প্রাণ আর অগণিত মানুষের হতাহত হওয়ার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অগ্রাধিকার দেয়া হয় জুলাই হত্যাযজ্ঞের বিচারকে। পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট তাজুল ইসলাম। এরপর পেরিয়ে গেছে প্রায় ১.৫ বছর। তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ড ও আওয়ামী লীগ শাসনামলের গুম খুনের ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালে। রায় হয়েছে মানবতাবিরোধী অপরাধের ৩ মামলার। রায়ের জন্য অপেক্ষমান আবু সাইদ হত্যাসহ ২টি মামলা। নতুন সরকার ক্ষমতায় আসার পর গুঞ্জন ছিল পরিবর্তন আসতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। এর সত্যতা মিলল সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে। এদিন নব চিফ প্রসিকিউটরকে দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত ১৫ বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে, সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। নতুন চিফ প্রসিকিউটর বলেন, কারো প্রতি বিদ্বেষ নিয়ে নয়, সম্পূর্ণ আইন অনুযায়ী চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। নিশ্চিত করা হবে ন্যায় বিচার। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ,
যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এছাড়া আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসার পরে বিএনপি নেত্রীরা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে কারা পাবেন মনোনয়ন তা জানা যাবে ঈদের পর। বিএনপির নীতি নির্ধারকেরা বলছেন, এ নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী 12 মার্চ। সংসদ বসলেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। নারী আসনে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু না হলেও মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি নেত্রীরা। আলোচনায় আসছে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানু, নীলোফার চৌধুরী মণি, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, নিপন রায় চৌধুরী সহ অনেকের নাম শোনা যাচ্ছে সঙ্গীত শিল্পী বেবি নাজরিনেরও। তবে যারা ইতিমধ্যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের পরিবারের অন্য সদস্যকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে বিএনপির। দলের কাছে একটাই পরামর্শ, সৎযোগ্য, দক্ষ এবং সত্যিকার অর্থেই যেটা আমরা দেখেন এখন অনেক বিএনপির এখন সুদিন, এখন কিন্তু অসংখ্য নতুন মুখ দেখতে পাচ্ছি যাদেরকে দেখে আমরাও হয়ে যাই অনেক সময় যে এত লোক কোথায় ছিল। আমরা অবাক বিস্ময়ে তাকাই থাকি যে তারা অনেক বেশি আমাদের চাইতে গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো এইটা মানে এটা আমাদেরকে খুব পীড়া দেয়। কত কষ্টের পর বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসছে, এখন কিন্তু অনেক দুধের মাছের অভাব নাই, তাই না? কিন্তু ওই সময় ওই দুঃসময়ে কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল। তো সেই সময়টায় যারা ছিল তারা কিন্তু অনেকটা অভিমান করে ঘরে ঢুকে যাচ্ছে বা কিছু, কারণ এই যে যারা ছিলেন না তাদের যে ভিড়, এই ভিড়ভাড়টায় আসলটা খুঁজে পাওয়া এখন কষ্ট হচ্ছে। তো আমরা মনে করি যে দল তার সঠিক কাজটি করবেন, আসল মানুষটাকে খুঁজে বের করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসন অনুপাতে এবার বিএনপি 35টি সংরক্ষিত আসনে তাদের দলীয় প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে। 11 দলীয় জোট পাবে 12টি। তবে বিএনপি নীতি নির্ধারকরা বলছেন এই বিষয়ে এখনও শুরু হয়নি আলোচনা। ঈদের পর মনোনয়ন চূড়ান্ত হতে পারে। সবসময় জানেন যে তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার সুসংগঠিত হবে এবং সেই পথেই সফলতা আসবে বলে আশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু প্রথা মেনে যথাসময়ে ভোট হবে। জাতীয় নির্বাচনের পর আজই প্রথম নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। মাহিলা ইসলামের আরও একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সোমবার সকালে প্রথম নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সফল হবে বলে আশাবাদ জানান স্থানীয় সরকারের এই মন্ত্রী। অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।
দেশে বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে, যা প্রত্যাশিত নয় বলে জানান তিনি। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। মির্জা ফখরুল আরও জানান, নিয়মের মধ্যে থেকেই সঠিক নিয়মে স্থানীয় সরকার নির্বাচন আর সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নীলু মুন্সি নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আনোয়ার মুন্সি ও নূর ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে এলাকার হাসপাতাল গেইটে দাঁড়িয়ে থাকা অবস্থায় নূর ইসলামের ওপর হামলা করে আনোয়ার মুন্সির ছেলেরা। এতে নূর ইসলাম আহত হন। এ ঘটনার জেরে নূর ইসলামের লোকজন আনোয়ার মুন্সির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত 4 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে সেখানে নীলু মুন্সি মারা যান। অবশেষে প্রকাশকদের সব পক্ষকে নিয়ে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। 26 ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলায় মওকুফ করা হয়েছে স্টল ফি, থাকছে না প্যাভিলিয়ন। এমন সব সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছেন প্রকাশকরা। বইমেলা চলবে 15 মার্চ পর্যন্ত। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। প্রথমে 20 ফেব্রুয়ারি, তারপর 25 ফেব্রুয়ারি, দুবার তারিখ বদলে অবশেষে 26 তারিখে অমর একুশে বইমেলা শুরুর ঘোষণা দিল বাংলা একাডেমি। রোববার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো চিঠিতে কর্তৃপক্ষ জানান, এবারের মেলায় থাকছে না কোনো প্যাভিলিয়ন। মওকুফ করা হয়েছে সম্পূর্ণ স্টল ফি। 26 ফেব্রুয়ারি দুপুর 2টায় অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন, রোববার সংস্কৃতি প্রতিমন্ত্রীর নেতৃত্বে জরুরি সভায় নেয়া এমন সিদ্ধান্তে সন্তুষ্ট মেলা বর্জনের ঘোষণা দেয়া 321 প্রকাশনা প্রতিষ্ঠানের মোর্চা প্রকাশক ঐক্য। বাংলা একাডেমিতে গতকালকে যখন একসাথে আমরা সমঝোতা স্বাক্ষর সই করলাম এবং 10টা থেকে 11টা পর্যন্ত আমরা সেখানে ছিলাম এবং সবাই মিলে আমরা বিভিন্ন ধরনের ভাবনাও আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এই প্রতিকূল অবস্থায়ও কিভাবে বইমেলাকে প্রাণবন্ত করা যায়। সরকারের ইচ্ছা যে ফেব্রুয়ারি মাসেই যাতে আমরা বইমেলাটা শুরু করি, তো সেটা আমরা মেনে নিয়েছি। রোববার রাতে লটারির পরদিন থেকে স্টল নির্মাণের কাজ শুরু করেছেন প্রকাশকরা। এতে সন্তুষ্ট বইমেলা কর্তৃপক্ষ। যেহেতু সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে সম্মত হয়েছে, তো সেই জায়গায় সবার সহযোগিতা থাকবে, আমাদেরও সর্বাত্মক সহযোগিতা এবং প্রস্তুতি আছে। তো আমি মনে করি যে সম্মিলিতভাবে সবার অংশগ্রহণের মাধ্যমে মেলা সুন্দর সার্থক হবে। অমর একুশে বইমেলার উদ্বোধনী দিনে দেয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। রমজান মাস জুড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফ্রেশ ব্র্যান্ডের বিভিন্ন খাদ্যপণ্য সুলভ মূল্যে বিক্রি করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সারা দেশের মতো ঢাকা ও নারায়ণগঞ্জের জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে এসব ভোগ্যপণ্য বিক্রির বিশেষ কার্যক্রম। এমজিআই এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের হাতে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দিতে ট্র্যাক সেলের মাধ্যমে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন ও সরিষার তেল, চিনি, চিনি গুঁড়া চাল, লবণ ও গুঁড়া দুধ সহ মোট 12টি পণ্য বিক্রি করছে এমজিআই। কারণ বাজার, মতিঝিল, উত্তরা, গুলশান ও নিউ মার্কেট সহ প্রতিদিন মোট 18টি স্পটে সুলভ মূল্যে এই পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। 90 টাকা না, এখানে 10 টাকা কম আছে, এই জন্য এখান থেকে নেওয়া। ন্যায্য মূল্যে একটু কমে পাওয়া যাবে এই আশায় কিনা। বাজারের দামের চাইতে এখানে তুলনামূলকভাবে মিনিমাম 20% কম। প্রাথমিকভাবে 2 ধাপে এই কার্যক্রম চলবে। প্রথম ধাপ 22 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপে চলবে 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বললেন, শুধুমাত্র ভোক্তাদের সুবিধার কথা ভেবেই এবারও রমজান মাস জুড়েই থাকবে তাদের এমন মহতি উদ্যোগ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং তার চেয়ারম্যান যারা মোস্তফা কামালের থেকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আমরা প্রতি রমজান মাসে আমাদের ফ্রেশ পণ্যের সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের জন্য আমরা বিক্রয় করে থাকি, ওপেন ট্র্যাক সেল বলে। এবং ঢাকা শহরে আমরা প্রায় 6টা ট্র্যাক দিয়ে 18টা পয়েন্টে আমরা এই কার্যক্রম চালাচ্ছি। এটা মেইনলি উদ্দেশ্য আমাদের দেশের সাধারণ মানুষ যাতে একটু সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারে, এই উদ্দেশ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি। মেঘনা গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানের যেসব পণ্য, বিশেষ করে খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজ, ডাল, চাল, এসব নিত্য প্রয়োজনীয় পণ্য রমজানের চাহিদা একটু বেড়ে যায়, সয়াবিন তেল চাহিদা বেড়ে যায় এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের খোলা বাজারে বিক্রি হয়। এই সাথে যদি আমাদের প্রাইভেট সেক্টর মেঘনা গ্রুপ তারা এই ধরনের সুলভ মূল্যে বিক্রি করে, এটা তো নিঃসন্দেহে ভোক্তাদের জন্য একটা স্বস্তিদায়ক হবে এবং এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতিও বললেন, মেঘনা গ্রুপের এই উদ্যোগে ভোক্তাদের সাশ্রয় হচ্ছে এবং এতে স্বস্তি পাচ্ছেন তারা। আমি প্রথমে মেঘনা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে রমজানে দ্রব্যমূল্য যেভাবে বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের এসেনশিয়াল কমোডিটি নিত্যপণ্যের যেহেতু চাহিদা বাড়ে, এখানে আমাদের সাধারণ মার্কেটে যেটা আছে সেখানে একটা অস্থির। এক্ষেত্রে মেঘনা গ্রুপ সাধারণ মানুষের কাছে 6টা কালার ভ্যানে ঢাকা এবং নারায়ণগঞ্জ সহ 18টা পয়েন্টে এই সাশ্রয়ী মূল্যে অন্তত 10 থেকে 20% কম মূল্যে যেটা বিক্রি করছে, এটি আমি বলবো যে এটি পজিটিভ উদ্যোগ। করোনা মহামারী সহ দেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। করোনার সময় বা অন্য প্রাকৃতিক দুর্যোগের সময় মেঘনা গ্রুপ বিভিন্ন তাদের পণ্য নিয়ে আগে আসে, অনেক সময় ত্রাণও থাকে এবং সাধারণভাবে আমরা কম মূল্য সেল করে থাকি। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।